একটা গ্রামে 4টে খুব ভালো বন্ধু থাকত। নির্মল, মনীষ, গণেশ আর সুরেশ। একদিন গ্রামে একটা বিপদ চলে আসে। গ্রাম একটা শ্রাপ পেয়ে যায় আর পুরো গ্রাম শুকনো হয়ে যায়। কোনো ফসলও বাঁচে না আর কোনো গাছপালাও না। 4 জন মিলেমিশে গ্রামের বাইরে জঙ্গলে একজন বাবার কাছে যায় এই সমস্যার সমাধান খোঁজার জন্য। সর্বনাশ হয়ে গেছে সাধু বাবা, এখন আপনিই রক্ষা করতে পারবেন। আচ্ছা, তা এমন কি হলো খোকা? বাবা, কালকে গ্রামে একজন ভিখারি এসেছিলেন। আমরা 4 জন খেলছিলাম আর খেলতে খেলতে ওনার ব্যথা লেগে যায় আর উনি অজ্ঞান হয়ে যায়। ওই ভিখারি যখন আবার জ্ঞান ফিরে আসে তখন উনি খুব রেগে যান আর উনি সমস্ত গ্রামকে অভিশাপ দেন। এখন না ফল আছে আর না ফসল, পুরো জমি ফাঁকা হয়ে গেছে। তোমাদের কর্মের ফলে হস্তক্ষেপ তো করতে পারি না, তবে একটা মার্গ অবশ্যই তোমাদের দেখাতে পারি। কাজটা কিন্তু খুব কঠিন হবে ঠিকই, তবে যদি তোমরা তাতে সফল হও তাহলে গ্রামের অভিশাপ থেকে মুক্ত হবে। আমরা সব রকমের কার্য করার জন্য তৈরি আছি, আপনি শুধু বলুন। মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে জল, অগ্নি আর বায়ুর 3টে জাদুর মন্দিরের ঠিকানা তোমায় দিয়ে দেব। এই মন্দির থেকে 3টে কৌটোর মধ্যে থেকে অগ্নি, জল আর বায়ুর তত্ত্ব ওই মন্দির থেকে নিয়ে এসো আর গ্রামে ওই কৌটোগুলোকে ভেঙে দিও। গ্রামের আবহাওয়া আগের মতন আবার হয়ে যাবে আর অভিশাপ একেবারে মুক্ত হয়ে যাবে। কিন্তু তোমাদের সবাইকে প্রতিটা পদক্ষেপ পরীক্ষা নেওয়া হতে পারে। আজ পর্যন্ত ওই মন্দিরে গিয়ে কেউ সফল হয়ে ফিরে আসেনি। বাবা ওই লোকেদের হাতে 3টে কৌটো দিয়ে দেয়। পরের দিনই 4 জন নিজেদের যাত্রায় বেরিয়ে যায় পাহাড়ের দিকে। হাঁটতে হাঁটতে 3 জন একটা ত্রিমাথায় পৌঁছায়। বাবা আমাদের যেখানে আসতে বলেছিলেন আমরা তো চলে এসেছি, এখন তাহলে কি করব? 3টে মন্দির রয়েছে আর 3টে কৌটো রয়েছে। কি করব? এখান থেকে আলাদা আলাদা যাব নাকি? এই যে দাদা, সবাই একসাথে চললে পরে সব থেকে ভালো হবে। আমার তো নির্মলের কথাটি ঠিক মনে হচ্ছে, হয়তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের একসাথেই যাওয়া উচিত। কি মনীষ? গণেশ ঠিক কথাই বলছে। তাহলে ঠিকই আছে, গণেশ আর আমি আলাদা আলাদা রাস্তায় যাচ্ছি, আর তোরা দুজন একসাথে যেতে চাইলে তোরা দুজন একসাথে চলে যা। ঠিক আছে। গণেশ মাঝখান দিয়ে যাওয়ার রাস্তাতে বেরিয়ে পড়ে আর মনীষ একটা রাস্তায়। সুরেশ আর নির্মল ওই বেঁচে থাকা রাস্তার দিকে রওনা দিয়ে দেয়। জাদুর 3টে মন্দির, যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি, শুনে তো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। কি বলিস নির্মল? দাদা, এমনি আমার এখন থেকেই মনটা কেমন হচ্ছে গো। কিছুক্ষণ হাঁটার পর 2 জন ওখানে একটা বড় দেয়াল দেখতে পায়। ওই দেয়ালের মধ্যে যেই দরজা ছিল সেটা তারা দুদিক থেকেই খুলে দেয় আর ভেতর থেকে যেন আগুনের জমিন দেখতে পাওয়া যাচ্ছিল। আর তার অন্য পারে একটা বড় কুয়ো তারা দেখতে পায়। আরে তো অদ্ভুত দৃশ্য গো। আরে এত ভয়ঙ্কর, আমি তো পাই ফেলতে পারছি না, পায়ে গোচ্ছাই না। হ্যাঁ সেই তো, ও পারে ওই কুয়োর দিকে যাই চলো। 2 জনই মিলে সেই পুলটা পার করে ফেলে আর গিয়ে কুয়োর মধ্যে উকি মেরে দেখতে পায় এত সোনা রয়েছে। এত পয়সা, যে করে পয়সা যদি বাইরে গ্রামে পৌঁছতে পারে তাহলে অভিশাপ নিয়ে কোনো চিন্তাই থাকবে না। তক্ষুনি কুয়োর ওপরে একজন মায়াবী ব্যক্তি প্রকট হয়ে যান। 2 জন যাত্রী এসেছে। অনেক দিন পরে এখানে কেউ এসেছে। বলো, কি দরকার তোমাদের আর এখানে তোমরা কেন এসেছো? আমার নাম নির্মল আর এ হলো আমার বন্ধু সুরেশ, বুঝলে? আমাদের গ্রামটাকে অভিশাপের জালে জড়িয়ে দেওয়া হয়েছে, সেই অভিশাপ মুক্ত করার জন্যই আমরা এখানে এসেছি। আমি হলাম ইক্ষ, অগ্নি মন্দিরের প্রত্যক্ষ আমি। এখান থেকে অগ্নিতত্ত্ব নিয়ে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই সোনাও যদি পেতাম তাহলে আর কোনো তত্ত্বের লাগবে না আর কি। যদি সোনা চাও তাহলে সোনা নিয়ে যাও। 3টে ঘটি রয়েছে, এর মধ্যে যত সোনা তুমি নিতে পারো নিয়ে যাও। না নির্মল, আমরা অগ্নিতত্ত্ব নিতে এসেছিলাম, তাই না? আরে সুরেশ, আরে 1 ঘটি ভরে নিলে পরে তো তখন যাবো আমরা। কি ইক্ষ বাবু, আপনার কোনো সমস্যা নেই তো?
আরে না না না, আমার কোনো সমস্যা নেই, নিয়ে যাও। একটা কলসি নিয়ে নির্মল কুয়োর ভেতরে নেমে যায় আর সোনা ভরতে শুরু করে। অনেকক্ষণ পর্যন্ত সোনা ভরার পর কলসিটা ভরে যায়। এ তো মায়াবী ঘটি মনে হচ্ছে। কত সোনা ঢুকে পড়েছে এর মধ্যে, যেন মনে হচ্ছে 100 ঘটি সোনা এই একটার মধ্যেই ধরে গেছে। এত সোনা একটা ঘটির মধ্যে ঢুকে গেল কি করে? তাহলে দুটোর মধ্যে কত ঢুকবে গো? এই তুই থাম এবার, এটা অনেক হয়েছে। তোরা ভুলে যাস না আমি এখানে কেন এসেছি আমরা। আরে আর এক ঘটি নি না রে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও। অন্য একটা ঘটিতেও তুমি এত সোনা চলে আসবে যা তুমি একটা রাজ্যের খাজানায় থাকে, বুঝেছো? তখন তো সব কিছু ঠিক হবে। বাহ দাদা বাহ, আমার ভাগ্য তো খুলে গেল দেখছি। নির্মল অনেকক্ষণ পর্যন্ত ওই কুয়োতে কলসি ভরতে থাকে আর দেখতে দেখতেই নির্মল অনেক নিচে পৌঁছে যায়। অনেকক্ষণ পর দ্বিতীয় কলসিটাও ভরে যায়। এই নির্মল তুই থাম এবার, এবার চলে যাই আমরা এখান থেকে। আমাদের কাছে বেশি সময় নেই রে, আর এখানে কত দেরি হয়ে গেছে তোর কোনো ধারণা নেই। চিন্তা করো না, এখানে আর বাইরের জগতে সময় অনেক পার্থক্য, বুঝলে? শুনতে পেলি সুরেশ? এত সময় তো আমরা একটু পরে রাজা হব রে। এই যে ইক্ষু বাবু, এই তৃতীয় কলসিটা যদি ভরে নিয়ে তাহলে কোনো সমস্যা নেই তো আপনার? যদি ভরতে পারো তাহলে নিয়ে যাও, আর যদি না ভরে তাহলে কালকে আবার এসো। তক্ষুনি লোকটা তৃতীয় কলসি দেয় আর নির্মল সেটা ভরতে ভরতে 2 দিন কাটিয়ে দেয়। সুরেশ এই সব কিছু দেখছিল। আজ 2 দিন হয়ে গেছে, তা সত্ত্বেও তার কলসি ভরতেই পারছিল না। নির্মল এতটাই নিচে চলে গেছিল যে এখন সে দেখাও যাচ্ছিল না আর তার আওয়াজও শোনা যাচ্ছিল না। সুরেশ ভয়ের চোটে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আরে বাবু, এসব কি হচ্ছে? এই নির্মল বাইরে কেন আসছে না? দয়া করে ওকে বাইরে বের করে আনুন। এসব তুমি কি বলছো? কুয়োতে কি আমি ওকে যেতে বলেছিলাম? না না, তা তো না। তাহলে আমি ওকে কি করে নিয়ে আসি? কিন্তু এখন ওর কি হবে? ও কতদিন আর কলসি ভরবে? ও আর কোনোদিনও আসবে না। প্রথম ঘটি সমৃদ্ধির ছিল, দ্বিতীয়টা রাজ পদবী ধনের ছিল, আর তৃতীয় হলো লোভের, যা এই কুয়ের মতো একেবারে অসীমিত। পর্যাপ্তের থেকে অধিক ধনের হওয়া সত্ত্বেও তোমার বন্ধু লোভ করেছে আর নিজের আসল উদ্দেশ্য থেকে সরে গেছে। এখন তুমি কি করবে? আরে আরে, এসব কি হচ্ছে? কেউ বাঁচাও নির্মলকে। সুরেশ এইভাবেই অনেকক্ষণ পর্যন্ত তার আশায় দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু নির্মলের কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছিল না। এবার তুমি কি করবে? এবার কি তুমি গিয়ে গ্রামেরকে রক্ষা করবে, নাকি নির্মলের জন্য এখানেই থেমে থাকবে? যেই সময় সুরেশ আর নির্মল দ্বার পর্যন্ত পৌঁছায় সেই সময়ই গণেশও বায়ু মন্দিরের দ্বার পর্যন্ত পৌঁছে গেছিল। আমি তো এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম দেখছি। আর এই মন্দিরটা তো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। মন্দিরের চারিদিকে যেন একেবারে হাওয়ার পরিক্রমা চলছে। তক্ষুনি ওখানে একটা অপ্সরার মতো সুন্দরী স্ত্রী চলে আসে। আরে আপনি কে? একটু পরিচয় দেবেন? বাবা, আগে আমার নাম গণেশ। আর আপনি কে? আমি তো অপ্সরা, আর আমার নামও অপ্সরা। আপনি এখানে কেন এসেছেন আমার সাথে দেখা করতে? আমি তো এখানে এই বায়ুমন্ত্র দিয়ে কিছু বায়ুতত্ত্ব নিতে এসেছিলাম আর কি। সেটা তো তুমি যে কোনো সময় নিতে পারো। কিছুদিন তুমি এখানেই থেকে যাও, তারপর চলে যেও। কিন্তু আসলে সময় আমার কাছে খুব কম, না হলে আমি এখানে অবশ্যই থাকতাম। আমার গ্রামে একটা অভিশাপ দেওয়া হয়েছে, তো এই তত্ত্ব নিয়ে আমাকে ফিরতেই হবে। তারপরে আমি যখন আবার আসবো দেখা হবে আপনার সাথে। সবাই এরকমই বলে, কিন্তু কেউ আসে না। আর আমি তো তোমাকে খুব পছন্দও করতে শুরু করেছি। তোমার সাথে বিয়ে করতে চাই যে আমি। থেকে যাও এখানে কিছুদিন, তারপর যদি বিয়ে না করতে চাও তাহলে চলে যেও। আর এমনিতেও এখানকার সময় আর বাকি পৃথিবীর সময় আলাদা চলে। আচ্ছা, কিন্তু
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকছি তাহলে। তারপর আমরা দুজন বিয়ে করে একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু আমি তো এখান থেকে কোথাও যেতে পারবো না। যদি আপনি যান তাহলে ফেরতও আপনাকেই আসতে হবে। যখন এখানকার সময় আর বাইরের সময় আলাদা আলাদাভাবে চলে, তাহলে আমি কিছুক্ষণের জন্য এখানে তো থাকতেই পারি। হ্যাঁ নিশ্চয়ই। গণেশ অপ্সরার সাথে থেকে অনেক মাস কেটে যায় আর দুজনই সেই মন্দিরে বিয়ে করে ফেলে। আর তারপর ওরা দুজন একটা কুটিরে গিয়ে থাকতে শুরু করে। অনেক মাস হয়ে গেছে আমাদের বিয়ের, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? না না, আমি তো কিছুই ভুলে যাচ্ছি না। আর যদি কোনো কথা ভুলেই থাকি, মানে হলো যে কোনো বিশেষ কিছু হবে না। গণেশ নিজের বিবাহিক জীবনে সবকিছু ভুলে গেছিল। মনীষও সবার মতো নিজের স্থানে পৌঁছায়। তখন সে দেখতে পায় যে সেই পাহাড়ে একটা পুকুর রয়েছে। সে পুকুরের ভেতরে লাফ মারে আর ভেতরে দেখতে পায় যে জলের মন্দির রয়েছে। যেই মাত্র সে জলের মন্দিরে পৌঁছায়, সে আবার শ্বাস নিতে শুরু করে। তাহলে এই হলো জলের মন্দির। ভব্য দিব্য যা বলবো সবই যেন কমতি। হ্যাঁ, আরে আপনি আবার কে? আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন কিন্তু। কি নাম তোমার? আর এখানে তুমি কেন এসছো? আমার নাম মনীষ। এখানে জলের তত্ত্ব নিতে এসছি কৌটোর মধ্যে, যাতে আমাদের গ্রামে যে অভিশাপটা দেওয়া হয়েছে সেটা মুক্ত হোক। আচ্ছা, কিন্তু তোমার তিনজন বন্ধু তো আরও রয়েছে, ওরা তো কৌটোতে তত্ত্ব নেয়নি। তার মানে ওরা কি কোনো ক্ষতি হয়েছে ওদের? না, তোমাদের একজন বন্ধু বিয়ে করে বায়ু মন্দিরের কাছে বাস করছে, আর একজন বন্ধু অনেক পয়সা নিয়ে খেলা করছে। আরে এরকম কি করে করতে পারে? আমরা এখানে অভিশাপ ভাঙার জন্য এসেছিলাম, আর এরা এখানে এইসব আনন্দ করে বেড়াচ্ছে। হারিয়ে গেল ওরা। আমি তো বলেইছিলাম যে এরা কোনো তত্ত্ব জমা করছে না, আর তুমি বলছো যে তত্ত্ব নিতে এসেছো। শুধু এই জন্যই আমি প্রশ্নটা করলাম। এই দুটো কলসিতে কি রয়েছে? একটার মধ্যে অমৃত রয়েছে আর একটার মধ্যে তত্ত্ব রয়েছে, যেটা তুমি নিতে এসেছো। ওরা তিনজন যদি নিজেদের সুখ সুবিধার জন্য সবকিছু ভুলে যেতে পারে, তাহলে আমি অভিশাপের মুক্ত করার জন্য একা কেন দায়িত্ব নেব? এই অমৃত খাওয়ার পরে যক্ষ নিজের কথা পুরো করতে পারতেন, তার আগেই মনীষ রাগের চোটে সেই কলসি থেকে সমস্ত অমৃত পান করে ফেলে। এবার আমিও অমর, যা করতে চাইব আমি তাই করব। ওই তিনজনের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। প্রথমে কথাটা ভালো করে শুনে নাও, কথাটা ভালো করে শোনো। তুমি কি বলতে চাইছেন আপনি? আমি তো বলছিলাম, কিন্তু তুমি তো কথা শোনার আগেই পুরোপুরি খেয়ে নিলে। মানে এর মানে এটাই যে যে অমৃতকে তুমি খাবে সে অমর হবেই, কিন্তু সারা জীবনের মতো এই জলের মন্দিরেই থাকতে হবে তাকে। কি? এটা কি করে হতে পারে? তুমি ছলনা করেছো আমার সাথে। পুরো কথাটা তুমি শুনলেও না, আর রেগে গিয়ে সমস্ত অমৃত খেয়ে নিলে। নিজের উদ্দেশ্যটাও ভুলে গেল তুমি, আর ছলনা আমি করলাম। না, আমি অমর হতে চাই না। আমার গ্রাম, আমার বন্ধু বান্ধব। মনীষ নিজেকে আর নিজের নির্ণয়ের ওপরে প্রচন্ড দুঃখ পায়। সুরেশ স্ত্রী মাথায় যেখানে সবাই আলাদা হয়েছিল, ওখানে নির্মলের সাথে দাঁড়িয়েছিল। তক্ষুনি গণেশ আর মনীষও ওখানে পৌঁছে যায়। তোমরা দুজন তত্ত্ব পেয়ে গেছো তো? হ্যাঁ, চলো এবার চলো গ্রামে যাই। চারজন বন্ধু হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছে যায়। সুরেশ 3টে কৌটোই ভেঙে দেয় আর গ্রামের শ্রাপ ভেঙে যায়। সুরেশ খুব খুশি হয়ে যায়। সুরেশ যে এখন পর্যন্ত দেখছিল সেই সব কিছু মায়া আর মোহ ছিল। এটা সেই স্বপ্ন ছিল যেটা সে সত্যি হতে দেখতে চাইছিল। আসলে যখন নির্মল কুয়োতে অনেক ভেতরে চলে গেছিল, তখনই সে নিজের উদ্দেশ্য ভুলে আর আরও বেশি লোভে ফেঁসে গিয়ে সুরেশ কুয়োতে লাফ মেরে দিয়েছিল আর মায়ার জালে ফেঁসে গিয়েছিল।
চারজন বন্ধু লোভ, মোহ, কাম আর ক্রোধের জালে ফেঁসে যায়।